ওসমান হাদির ওপর হামলার ঘটনায় উদ্বিগ্ন রাজনৈতিক নেতারা। এমন ঘটনা আরও ঘটার আশঙ্কা তাদের। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সাথে ময়মনসিংহ থেকে যোগ দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স এবং রাজধানীর বারিধারা থেকে যোগ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইশফাক ইলাহি চৌধুরী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। শুরুতেই আমি যেতে চাই জনাব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আপনার কাছে আমি প্রথমেই জানতে চাই যে ওসমান হাদির ওপর হামলার ঘটনায় উদ্বিগ্ন রাজনৈতিক নেতারা, যেমনটি আমরা খবরেও দেখাচ্ছিলাম, এবং আরও এইরকম হামলার তারা আশঙ্কা করছেন। এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। আজকে ওসমান হাদির উপরে যে গতকালকে হামলাটা হয়েছে এটা অত্যন্ত উদ্বেগজনক, ন্যাক্কারজনক এবং আমাদের নির্বাচনের পথে একটা বিরাট একটা হুমকি বলে আমরা মনে করি। এবং এই ঘটনার সাথে যে ফ্যাসিস্ট আওয়ামী বলয় বা তাদের এই যে লোকজন যে জড়িত, এটা এখন বলার আর কোনো অপেক্ষা রাখে না। তো তারা নির্বাচনকে বানচাল করার জন্যই নানান রকম চেষ্টা চালাচ্ছে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এই নির্বাচনের পথে প্রতিবন্ধকতা যারাই সৃষ্টি করবে তাদের বিরুদ্ধেই কঠিন এবং কঠোর ব্যবস্থা নিতে হবে। সেক্ষেত্রে আমরা সরকারকে সেই কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি এবং একই সাথে নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি এবং অন্যান্য যারা সংস্থা আছে তাদেরকেও এ ব্যাপারে সতর্ক থেকে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা নির্বাচনী এলাকায় ঘুরছি, জনগণের সাথে কথা বলছি, সেখানেও কিন্তু জনগণের মধ্যে একটা আমরা এই ঘটনা নিয়ে উদ্বিগ্নতা লক্ষ্য করছি। এমনকি আমাদের পরিবার পরিজন কিংবা আমাদের দলীয় নেতাকর্মীরাও কিন্তু উদ্বিগ্ন। তো তারপরেও আমরা নির্বাচনের মাঠে আছি, কারণ জনগণকে সাহস দিতে হবে, তাদের পাশে থাকতে হবে। এবং আমরা দেখছি যে আমরা যখনই এই গভীর রাতেও আপনি দেখতে পাচ্ছেন, আমরা একটা বারান্দায় বসে কথা বলছি আমার নিজের নির্বাচনী এলাকায় হালুয়াঘাটে। সেখানেও কিন্তু আমরা গভীর রাত্রে বিভিন্ন জায়গায় গিয়েও কিন্তু মানুষের উপস্থিতি দেখতে পাচ্ছি। আমাদেরকে ঘিরে মানুষ কিন্তু সেখানে আসছে। যদিও এখন নির্বাচনী প্রচারণা নাই, কারণ আপনার তফসিল ঘোষণা হয়ে গেছে। আগামী 21শে জানুয়ারির আগে আমরা সেই ধরনের কোনো প্রচারণায় অংশ নিতে পারবো না। তারপরে এখন ছোট ছোট বৈঠকগুলিতে আমরা অংশ নিচ্ছি, যে বৈঠকে আমরা নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছি, সেখানেও কিন্তু একটা উদ্বিগ্নতা দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের জি, সেই জনাব উপস্থিতি। ইমরান সালেহ প্রিন্স, আপনি থাকুন আমাদের সাথে, আমি আপনার কাছে আবারও ফিরবো। আমি একটু চলে যাচ্ছি জনাব ইশফাক ইলাহি চৌধুরী আপনার কাছে। যেমনটি ইমরান সালেহ প্রিন্স জানাচ্ছিলেন যে এই অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হতে হবে। ওসমান হাদির ওপর হামলার ঘটনার 2 দিন পরও এখন পর্যন্ত জড়িত কাউকে আটক করা যায়নি। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এই 18-20 কোটি লোকের দেশ, এখন দেশ জুড়ে নির্বাচনী আবহাওয়া যেটা চলছে, আমাদের যে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য একটা স্বাভাবিকভাবেই এটা চ্যালেঞ্জ। তাছাড়া আমরা দেখেছি যে জুলাই বিপ্লবের পরে যেসব হাজার হাজার অস্ত্র যেগুলো লুট হয়েছে বা হারিয়ে গেছে, তার বিরাট অংশ কিন্তু এখনো উদ্ধার হয়নি, উদ্ধারের কোনো প্রচেষ্টাও নাই। অর্থাৎ এগুলো মানে অপরাধীদের হাতেই চলে গেছে এবং তারা রাজনৈতিক উদ্দেশ্যে হোক অথবা এমনকি তারা ভাড়াটে কিলার হিসেবেও তারা এমপ্লয় হতে পারে, এবং এর উদাহরণ আমাদের আছে। সুতরাং কাজটা অত্যন্ত কঠিন, এবং আমি মনে করি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দেরও উচিত তাদের নিজেদের মধ্যে, দলের মধ্যে ডিসিপ্লিন রক্ষা করা, দলের মধ্যে শৃঙ্খলা রক্ষা করা, দলের মধ্যে যেন কোনো অন্তর্দ্বন্দ্ব না হয়। অর্থাৎ এমন অনেক কনস্টিটিউয়েন্সি আছে যেখানে একের অধিক প্রার্থী এবং তারা তাদের এই শোডাউন করে আসছিল, এগুলো যেন বন্ধ হয় এবং দলের ভিতরের থেকে যেন কোনো সুযোগ সন্ধানীরা যেন এটার এই বিভেদের সুযোগ না নিতে পারে। এবং তারপরে যে বড় দল যেগুলো আছে সেগুলোর মধ্যে তো একটা আজকে যেমন একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তো এই আন্ডারস্ট্যান্ডিং শুধুমাত্র নেতৃবৃন্দের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানে আঞ্চলিক পর্যায়ে যেন যারা নির্বাচনে আসছে তাদের মধ্যেও যেন একটা সহযোগিতামূলক মনোভাব থাকে। একই সঙ্গে ইলেকশন কমিশন যেসব বিধিবদ্ধ তাদের নির্বাচনী যে আচরণবিধি যেটা করেছে, জারি করেছে, সেটা যেন সবাই মেনে চলে। একে অপরের বিরুদ্ধে যদি ঘৃণা এবং হিংসাত্মক বক্তব্য দেয় তাহলে সেখানে এই ধরনের
আইন শৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এবং জি, সেই আপনি সঙ্গে আমি আপনি মনে কিছুক্ষণ করি আগে সিভিল লুট হওয়া সোসাইটি, অস্ত্রের কথা বলছিলেন যে সেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি, তার উপর এই যে ওসমান হাদির উপর এ ধরনের হামলা, আপনার কি এই ঘটনাগুলোর মধ্যে গোয়েন্দা ব্যর্থতা চোখে পড়ে কিনা? গোয়েন্দা ব্যর্থতা কিভাবে? গোয়েন্দা, আমি তো বললামই, চ্যালেঞ্জ ইজ টু মাচ। আমাদের দেখুন, পুলিশ কিন্তু এজ অ্যান অর্গানাইজেশনও কিন্তু তারা একটা বিরাট একটা ঝড়ঝাপটা তাদের উপরে কম যায়নি। ইউজি, তারা রিঅর্গানাইজ হতে সময় লাগে, তাদের মধ্যে একটা কনফিডেন্স লেভেল ফিরে আসতে সময় লাগবে। ধরুন আপনার এখনো পুলিশের যারা কাজ করছেন বিভিন্ন তাদের অনেকের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ আসছে, তারা নিজেরাও অনেক সময় তারা সেই কি। তো এখানে আমাদের সবাই মিলে যদি সহযোগিতা না করি, তাহলে কিন্তু শুধু একে অপরকে দোষ দিলে হবে না। যেটা আমি বললাম যে নাগরিক সমাজের, আমাদের সিভিল সোসাইটিরও একটা দায়িত্ব আছে। আমরা যারা স্থানীয় যে যেখানে আছেন সেখান থেকে এই যে অপরাধীদেরকে সুযোগ না দেওয়া, তাদের আত্মগোপনের সুযোগ না তৃণমূল দেওয়া, পর্যায় থেকে তাদের প্রতিরোধ গড়ে তোলার কথা বলছেন আপনি। জনাব ইশফাক এলাহী চৌধুরী, আপনি থাকুন আমাদের সাথে। আমি একটু আবারও চলে যাচ্ছি জনাব ইমরান সালে প্রিন্সের কাছে। আপনার কাছে একটু একই বিষয়ে জানতে চাই যে লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার হয়নি, আর এখন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এর প্রেক্ষিতে আপনি প্রার্থীদের নিরাপত্তা কতখানি রয়েছে বলে মনে করছেন, বা কি ধরনের নিরাপত্তা বাড়ানোর জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? প্রথমে বলি যে আপনি ঠিকই বলেছেন যে লুট হওয়া অস্ত্র কিন্তু উদ্ধার হয়নি। আমরা সেই জুলাইয়ের বিপ্লবের পর থেকেই আমরা সরকারকে এবং নিরাপত্তা বাহিনী যারা আছেন তাদেরকে বলে আসছিলাম যে এই লুট হওয়া অস্ত্রগুলো অবিলম্বে উদ্ধার হওয়া প্রয়োজন। কিন্তু সরকার, আমরা জানি না কেন জানি এ ব্যাপারে একটু নির্লিপ্ত মনোভাবই ছিল। তা এখন তারা হয়তো বুঝতে পেরেছে যে এগুলো উদ্ধার করা প্রয়োজন। শুধু এই অবৈধ মানে এই লুট হওয়া অস্ত্র না, প্রচুর অবৈধ অস্ত্র কিন্তু আছে, সেই অস্ত্রগুলো কিন্তু উদ্ধার করা যায়নি। এমনকি আমরা দেখেছি নির্বাচনের আগে বৈধ অস্ত্র জমা নিত। সেই বৈধ অস্ত্র জমা নেওয়ার পরে পরে নিরাপত্তা বাহিনী বাড়িতে বাড়িতে গিয়ে তল্লাশি করতো যে তাদের হাতে কাছে আবার অন্য কোনো অস্ত্র আছে কিনা। কিন্তু এইবার এই ধরনের কোনো কিছুই কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তবে এটাও প্রশ্ন আসবে, যখন বৈধ অস্ত্র আপনি জমা নেওয়া হবে, তখন কিন্তু এটাও প্রশ্ন আসবে, যেখানে নিরাপত্তা, সবারই নিরাপত্তায় শঙ্কিত, সেখানে বৈধ অস্ত্র জমা দিলে সে তো আরো নিরাপত্তাহীন হয়ে পড়বে। তো আমার মনে হয় সবগুলো একটা কনফিডেন্স লেভেলে নিয়ে আসার জন্য একটা বোঝাপড়া দরকার, এবং সকলের মধ্যে একটা বোঝাপড়ার মধ্য দিয়ে আমাদের এই সমস্যাটার সমাধান করতে হবে। আর আপনি এখন যে পরিস্থিতি যদি এমনই থাকে, তাহলে আগামী নির্বাচন কি অনিশ্চিত হয়ে পড়বে কিনা, আপনি কি মনে করেন? আমি মনে করি না অনিশ্চিত হয়ে পড়বে। যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে। নির্বাচন হতে হবে এই কারণে, যদি নির্বাচন পিছিয়ে যায়, না হয়, তাহলে দেশ আরো গভীর একটা খাদের মধ্যে পড়ে যাবে, অনিশ্চিত হয়ে যাবে, দেশ মহাবিপর্যয়ের মধ্যে পড়ে যাবে। তখন কিন্তু এই সরকারের অস্তিত্বও কিন্তু থাকবে না, এবং তখন আবার নতুন আরেকটি সংকট তৈরি হবে। সেই সংকট, রাজনৈতিক সংকট মোকাবেলা করার মতো যথেষ্ট শক্তি সমর্থ আমাদের রাজনৈতিক দলগুলো কিংবা সরকার প্রশাসন কিংবা নিরাপত্তা বাহিনী এখন আর অবশিষ্ট নেই। সে কারণে আহ, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। এই দেরি হওয়ার কারণেই আজকে কিন্তু এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। আপনার জুলাই আগস্টে যে আপনার হলো, আপনার কি বলে, গণ অভ্যুত্থান হলো, তারপরে খুব বেশি হলে আপনার সেই 2024-এর ডিসেম্বর মাসেই কিন্তু নির্বাচনটা হতে পারতো, বা জি ফেব্রুয়ারি মাসে হতে পারতো। অযথা জি, এই সৈয়দ ইমরান সালে প্রিন্স, আপনার বক্তব্য আমার কাছে স্পষ্ট। আপনি থাকুন আমাদের সাথে। আমি আবারও চলে যাচ্ছি জনাব ইশফাক ইলাহী চৌধুরী, আপনার কাছে একটু সংক্ষেপে জানতে চাই যে নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা কতখানি আছে বলে আপনার দৃষ্টিতে মনে হচ্ছে, সেই সাথে জানাবেন যে তারা কি নিশ্চিন্তে এবং নিরাপদে প্রচার কাজ চালিয়ে যেতে পারবেন কিনা। আমি তো বলছি যে প্রথমত আমি ইমরান সালে প্রিন্স সাহেবের সাথে সম্পূর্ণ একমত যে আজকে আমরা এই যে অবস্থায় পড়েছি, এটার জন্য এই সরকারের সিদ্ধান্তহীনতাই অনেকাংশে দায়ী। আজকে দেখুন, আমরা এই সংস্কার করে এত সময় ব্যয় করলাম, অথচ আজকের এইখানে আমাদের দেবপ্রিয় ভট্টাচার্যের এখানে একটা সম্মেলন হচ্ছিল, বলা হয়েছে যে একটা বা দুইটা কমিশন ছাড়া বাকি কমিশনের কোনো কাজই হয়নি। যেসব রিপোর্ট তারা সাবমিট করেছে, এগুলো দে আর গ্যাদারিং ডাস্ট, তারা ধুলা মধ্যে পড়ে আছে, ইউসি। সুতরাং আমরা কেন এই সময় নষ্ট করলাম? তো যাই হোক, এখন তো আর পিছনে ফিরে তাকালে চলবে না। আমরা মনে হয় মানে কোনো অজুহাতেই এই বর্তমানে আমাদের এই সরকারের পক্ষে আর নির্বাচন নিয়ে কোনো ডিলে করার কোনো সম্ভাবনাই নাই। তবে যতদূর সম্ভব আমরা নিরাপত্তা ব্যবস্থা করে যাব, কিন্তু যদি দুই একটা দুঃখজনক ঘটনা ঘটে,
সেগুলোকে অজুহাত করে যে নির্বাচন সম্বন্ধে কোনো ধরনের সন্দেহ যেন সরকারের সাধারণ তরফ থেকে মানুষের মধ্যে অথবা না থাকে। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।